2025-এর শেষ দিনগুলোয় মনে হচ্ছিল 2026-এ বোধহয় নতুন একটা কিছু হবে। ইরানের কথা বলছি, মনে হচ্ছিল এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে না তো ইরানে ক্ষমতার বদল হবে, এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে না তো নতুন করে পৃথিবীর ইতিহাস লেখা হবে। অথচ ভেবে দেখুন, মাত্র 3 সপ্তাহের মধ্যে ইরান সম্পর্কে আর খুব বেশি খবর পাচ্ছেন। ইরানের মানুষ রাস্তায় নেমে এসেছিলেন, কাতারে কাতারে মানুষ। এদিকে ইরানের যারা শান্তি রক্ষার দায়িত্বে রয়েছেন, যে গার্ডরা, তারা গুলি চালাচ্ছেন, তারা জনতাকে সামলাচ্ছেন, জেলে লক্ষ লক্ষ লোক ঢুকে যাচ্ছে। মনে হচ্ছিল ইরানে বোধহয় এই খামেনি পতন হয়ে গেল। মাঝে তো এরকম খবরও ঘুরে বেড়াচ্ছিল খামেনি দেশ ছেড়ে চলে গিয়েছেন। এমনও মনে হচ্ছিল যে কোনো দিন হয়তো ডোনাল্ড ট্রাম্প এসে ইরান আক্রমণ করে বসবেন এবং ইরানের দখল নিয়ে নেবেন। কই কিছুই তো হলো না। তো কোন জাদু বলে সব কিছু থেমে গেল? আসলে থেমে যায়নি, ভিতরে দিকে দিকে আগুন জ্বলছে ঠিকই, কিন্তু এই যে গেল রব উঠেছিল সেটা শেষ। এখন আর আন্দোলনের কথা শোনা যাচ্ছে না। কেন? আতশ কাচের নিচে ফেলে দেখে নেওয়া যাক ইরানের এই পট পরিবর্তন বা পরিস্থিতি বদল হলো কিভাবে। এখনো পর্যন্ত যা খবর, তাতে 5,000-এরও বেশি ইরানের মানুষ মারা গেছেন। তারা আন্দোলনকারী, তারা এই সরকারের পতন চেয়েছেন। যেভাবে সরকার চলছে, যেভাবে দেশ চলছে, তারা চাননি, তারা রাস্তায় নেমেছিলেন। এরকম 5,000 মানুষের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের মাথায় গুলি করা হয়েছে। মাথায় কারা করলো? সরকার সরাসরি তার সৈন্য দিয়ে, আর্মি দিয়ে তার দেশের নাগরিকের মাথায় গুলি করতে পারে না। তাহলে হলোটা কি? কিভাবে হলো? একটু অন্যভাবে দেখা যাক। আমেরিকা এর মধ্যে কতটা মদদ দিয়েছে, ডিপ স্টেট, এই সব তো এতদিন ধরে চলছিল চর্চায়। তার বাইরে যদি এরকম কোনো তথ্য উঠে আসে যে খামেনি বাইরে থেকে কিছু ভাড়াটে নিয়ে এসেছেন, যারা নির্বিচারে গুলি করে রাস্তায় মেশিন গান নিয়ে ঘুরে বেরিয়ে এই বিদ্রোহ দমন করেছে, বেশ কিছু মিডিয়া সেই রিপোর্ট দিচ্ছে। এমনকি কিছু কিছু মানুষের বক্তব্য তুলে ধরছে ইরানে, যেমন আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যম। তারা বলছেন যে খামেনি একটা অদ্ভুত চাল চেলেছেন। কি সেই চাল? না, আরবভাষী শিয়া মিলিশিয়া যারা রয়েছে, শিয়া যোদ্ধা যাদের বলা হয়, তাদের একটা বড় গ্রুপ রয়েছে, যে গ্রুপকে পর্দার আড়াল থেকে তেহরান চিরকাল মদত জুগিয়ে দেয়, অর্থনৈতিকভাবে মদত জুগিয়ে দেয়। যখন দেখা যাচ্ছে যে এই গণবিক্ষোভ তীব্র হওয়ার পরে ইরানের যে নিরাপত্তা বাহিনী, যাকে বলা হয় IRGC, মানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, এই এদের যখন বলা হলো যে বিদ্রোহ থামাও, খামেনি যখন বললেন যে এই বিদ্রোহ থামাতেই হবে, এই IRGC রাজি হলো না। IRGCর মধ্যে অনেকেরই মনে হলো সাধারণ মানুষের কথা, আম আদমির কথা, বিক্ষোভ থামানোর জন্য দমন পীড়ন করতে হবে, তা আমরা কেন করব? বেঁকে বসলেন অনেকে। তখন খামেনির হাতে কি রয়েছে? খামেনির হাতে তখন রয়েছে সেই শিয়া মিলিশিয়া বা শিয়া যোদ্ধা, যারা বিভিন্ন জায়গায় রয়েছেন। কি তাদের নাম? তারা প্যালেস্টাইনপন্থী সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর অংশ, হিজবুল্লাহ গোষ্ঠীর অংশ। তাদের অনেক নাম রয়েছে, অনেকগুলো নামে তারা বিভিন্ন জায়গায় কাজ করে। তাদের একসঙ্গে বলা হয় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস। এরা হচ্ছে শিয়া যোদ্ধা এবং এদের পুরোপুরি টাকা জুগিয়ে যায় তেহরান, অবশ্যই বকলমে, বেনামে। কারা রয়েছে? এদের আলাদা আলাদা সদস্য পদ রয়েছে। এরা বলছেন, কেউ রয়েছেন কাতাইব হিজবুল্লাহ, কেউ হরকাত হিজবুল্লাহ আল নুজাবা, কাতাইব সাইদ আল শুহাদা, বদর অর্গানাইজেশন। দশকের পর দশক এদের ফান্ডিং করে যায় তেহরান। আর যখন তেহরানের বিপদের সময়, তখন এরাই এসেছেন, এদেরকে ডেকে আনা হয়েছে। কিভাবে? না, প্রথম 13 দিন খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রথম 7 দিনের মাথায় বিদ্রোহ দমন করতেই হবে, এরকম একটা পরিস্থিতি খামেনির হাতে চলে এসেছিল। কারণ হাতের বাইরে চলে যাচ্ছিল পরিস্থিতি, বোঝাই যাচ্ছিল। এবং যে দেশগুলো ইরানকে পছন্দ করে না, তারা প্রত্যক্ষভাবে উস্কে যাচ্ছিল এই ঘটনাকে। আমেরিকা তো ওত পেতে ছিলই, যে কোনো দিন তারা বলবে যে না, এখানে সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে, আমরা সেনা পাঠালাম।
খামেনির হাতে তখন অস্ত্র একটাই, দশকের পর দশক ধরে যাদের পয়সা দিয়ে এসেছেন তাদেরকে দেশে ঢোকানো। কিভাবে ঢুকবেন তারা? চট করে তো ঢোকা যাবে না, কারণ তখন বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দারা একেবারে পাখির চোখ করে রেখেছে ইরানে কি হচ্ছে, কোন গাছের পাতা পড়ছে, কোন নদীর জল কত বেশি বইছে, সেই সব খোঁজ খবর তাদের কাছে আছে, তারা তাদের দেশে পাঠিয়ে দিচ্ছেন। তাহলে তীর্থযাত্রী ইরানে তীর্থ করতে আসবেন, যারা নিয়মিতভাবে তীর্থ করতে আসেন, সেই তীর্থযাত্রীর দেশে এলেন কিছু যোদ্ধা। এই যোদ্ধারা আগেই বলেছি আপনাদের, এরা শিয়া যোদ্ধা, তেহরানের খমেনির মদতপুষ্ট। কতগুলো বাস এসেছিল তীর্থযাত্রীদের বাস, হিসেব বলছে যে দ্য মিডিয়া লাইনে একটা সাক্ষাৎকার দিয়েছেন বাগদাদের স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তা আলী ডি। বলছেন যে 11ই জানুয়ারি শিয়া তীর্থযাত্রীদের 50 আসনের 60টি বাস, মানে এক একটা বাসে 50 জন বসতে পারেন, এরকম 60টি বাস, মানে কত হলো? প্রায় 3000। তো এই 3000 মানুষ তারা তীর্থযাত্রী, তারা প্রতিবেশী দেশ ইরানে ঢোকে। আচ্ছা, এরা কিভাবে ঢোকে? না, এরা ঢোকে যে দুটো সীমান্ত দিয়ে। এই সীমান্তগুলো কি? ইরাকের মায়াসান প্রদেশের সাইব আর ওয়াসিদ প্রদেশের জুরবাতিয়া, এছাড়া দিয়ালা আর বসরা সীমান্ত ব্যবহার করা হয়েছে। সিএনএন এই খবর দিচ্ছে। সিএনএন বলছে মূলত দুটি সীমান্ত দিয়ে ইরানে ঢোকেন এই তীর্থযাত্রীরা বা তীর্থযাত্রীর ছদ্মবেশে শিয়া যোদ্ধারা। কেন ছদ্মবেশ বলা হচ্ছে, কেন বলা হচ্ছে ওই তীর্থযাত্রীরাই শিয়া যোদ্ধা? তার কারণ বিভিন্ন রিপোর্ট বলছে এই তীর্থযাত্রীদের মধ্যে মহিলা ছিলেন না, এই তীর্থযাত্রীদের মধ্যে বয়স্ক ছিলেন না, এই তীর্থযাত্রীদের মধ্যে শিশু ছিল না, প্রত্যেকেই জোয়ান, অর্থাৎ প্রত্যেকেই যোদ্ধা, শিয়া যোদ্ধা। খামেনির কথায় যারা ধীরে 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 ছড়িয়ে পড়বে ইরানের বিভিন্ন রাস্তায়, যেখানে যেখানে বিক্ষোভ হচ্ছে, সেই সব বিক্ষোভ দমন করার জন্য তাই তো হয়েছে। কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে? বলা হচ্ছে যে শহরের মূল রাস্তাগুলোতে এরা টহল দিয়েছে, তেহরান এবং অন্যান্য উপদ্রুত এলাকায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তারা মেশিন গান নিয়ে রাস্তায় টহল দিয়েছে। এদের অপারেশন কিভাবে হয়েছে? এরা প্রথমেই যে কোনো আন্দোলন বা মুভমেন্ট হচ্ছে সেই জটলার মধ্যে, সেই মুভমেন্ট বিক্ষোভকারীদের মধ্যে ঢুকে যান, ঢুকে গিয়ে এদের শীর্ষস্থানীয় কারা তাদের চিহ্নিত করার ব্যবস্থা করে এবং তাদের শ্যুট করে একেবারে মাথায় গুলি করা হয়েছে। ভয়ে তার যে অনুগামীরা রয়েছে তারা আস্তে আস্তে সরে যেতে থাকেন, আন্দোলন স্তিমিত হয়ে যায়। ঠিক এইভাবেই একের পর এক বিভিন্ন জায়গায় যে আন্দোলনগুলো তৈরি হয়েছে তেহরান সহ বিভিন্ন শহরে, সেই আন্দোলনগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যখন গুলি গোলা চললো, প্রচুর মানুষ মরল, হ্যাঁ, এমনকি এই যে বলা হচ্ছে যে যাদের যাদের মারা হয়েছে তাদের বেশিরভাগেরই মাথায় গুলি করা হয়েছে, এটারও প্রমাণ রয়েছে। আমেরিকার এক সংবাদ মাধ্যম এক চিকিৎসকের ইন্টারভিউ নিয়েছেন, ইরানের হাসপাতালের এক চিকিৎসকের। সেই চিকিৎসক বলছেন তার কাছে যতগুলো দেহ এসেছে বা যতজন ইনজিওর এসেছে তাদের বেশিরভাগেরই বয়স 30-এর কম এবং তাদের বেশিরভাগেরই মাথায় বুলেটের চিহ্ন, মাথায় ইনজুরি তাদের, মানে বেছে বেছে মারা হয়েছে মাথায়, যাতে মৃত্যু নিশ্চিত করা যায় এবং বাকিরা ভয় পেয়ে যায়। যখন বাকিরা ভয় পেয়ে গেল, ছত্রভঙ্গ হয়ে গেল আন্দোলন, তখন নতুন করে যাতে আন্দোলন দানা বাঁধতে না পারে তার জন্য রাস্তায় মেশিনগান নিয়ে টহল দিচ্ছিলেন এই শিয়া যোদ্ধারা। দূর থেকে দেখলে কি বোঝা যাবে? র্যাডার কি ধরা পড়বে? ধরা পড়বে আন্দোলন আস্তে আস্তে নিভে গেছে, আন্দোলনের আগুন নিভে গেছে। আসলে কিভাবে এই আন্দোলনের আগুন নিভিয়ে দেওয়া হয়েছে? চতুর চাল চেলেছেন খামেনি। এতদিন ধরে পর্দার আড়ালে থেকে যাদেরকে মদত দিয়ে এসেছেন তাদের ডেকে এনেছেন ইরানের নিজের ক্ষমতা যাতে টলমলো না হয় খুঁটি, সেটা দেখার জন্য। কারণ পরিস্থিতি তো তেমনই হয়েছিল যে খামেনির আসন আস্তে আস্তে টলমলো হয়ে গিয়েছিল। শেষ চেষ্টা করেছেন খামেনি, শিয়া যোদ্ধাদের নিয়ে এসেছেন। 1000-5 শিয়া যোদ্ধা তারা এসে ইরানের দখল নেয় বকলমে খামেনির হয়ে, এবং দখল নেওয়ার পর এই আন্দোলন স্তিমিত করে দেওয়া হয়, আন্দোলনের আগুন নিভিয়ে দেওয়া হয়। তবে যে কোনো জন অভ্যুত্থান এত সহজে বোধহয় থেমে যায় না, সাময়িকভাবে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা যায়। যে আন্দোলন
শুরু হয়েছিল তার ধিকি ধিকি আগুন এখনও ইরানের মাটিতে রয়ে গেছে। হয়তো আবার ঠিক সময় মতো হাওয়া পেলেই সেই আন্দোলন জেগে উঠবে, দাউ দাউ করে ছড়িয়ে পড়বে ইরানের বিভিন্ন প্রান্তে।